হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা প্রাইমারি টেট এক্সামের ম্যাথ ক্লাস 3 করব। এই ক্লাসটা আমি আগের দিনেও করেছিলাম, ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু অডিওতে অনেক ইস্যু দেখা গেছে, যার জন্য আমাকে আবার পুনরায় ক্লাসটা করতে হচ্ছে। তো চলুন, অসুবিধা নেই, আবার শুরু করা যাক আজকে। তো আশা করছি আপনারা পার্ট 1 এবং পার্ট 2 দুটো ক্লাসই দেখেছেন। অবশ্যই ডেসক্রিপশানের লিঙ্ক থেকে যারা দেখেননি তারা দেখে নেবেন। তো চলুন আজকে ক্লাস শুরু করা যাক। ওকে, তো মজার ক্লাস হবে, শেষ পর্যন্ত দেখতে হবে অবশ্যই, তারপরে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে, ঠিক আছে? তো প্রথম অঙ্কটা স্ক্রিনে আসছে, দেখুন, নাম্বার 22। অঙ্কটা বলছে 50 টাকা, 20 টাকা এবং 30 টাকা কেজি দরের চিনি 2:4:3 ওজন অনুপাতে মিশিয়ে 33 টাকা কিলো দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? অঙ্কটা দেখে মনে হচ্ছে বড়, কিন্তু সিম্পল অঙ্ক, ঠিক আছে? 3 রকম চাল আছে, চাল তো চিনি আছে 50 টাকার একটা, আর একটা হচ্ছে 20 টাকা, আর একটা হচ্ছে 30 টাকার। কি অনুপাতে মেশানো হয়েছে? 2:4:3, 2:4:3 অনুপাতে মেশানো হয়েছে। অর্থাৎ এটা যদি 2 কেজি মেশানো হয়, এটা 4 কেজি, এটা 3 কেজি মিশিয়ে একটা চাল তৈরি করেছে, যেটাকে 33 টাকা কেজি দরে বর্তমানে বিক্রি করছে, ঠিক আছে? তাহলে সাপোজ 50 টাকা কেজিতে 2 কেজি মিশিয়েছে, মানে 50 দুগুণে 100 টাকা, প্লাস 40 দুগুণে 40 20 80 টাকা, প্লাস 3 × 3 = 90 টাকা। তাহলে টোটাল 180 আর 90 270 টাকা মিক্স করে, 270 টাকা চাল মিক্স করেছে। ক কেজি? 4 আর 2 6 আর 3 9 কেজি। তাহলে 1 1 কেজি চালের দাম কত হচ্ছে? 270/9 কাটাকুটি করলে হয় 30 টাকা কেজি চাল দাঁড়াচ্ছে, তিনটে চাল মিশিয়ে, তিনটে চিনি মিশিয়ে। আর এখন বিক্রি করছে কত টাকা করে? 33 টাকা করে। তাহলে অবশ্যই লাভ হচ্ছে। 30 টাকার চালটা ক টাকা বিক্রি করছে? 33 টাকায়। লাভ কত করে হচ্ছে? 3 টাকা লাভ হচ্ছে, 3 টাকা লাভ। তাহলে 30 টাকার ওপর 3 টাকা লাভ হওয়া মানে কত পার্সেন্ট লাভ? এটা করলে হয় 1/10, আর 1/10 মানে কত? 10%। এটাই হয়ে যাবে এই অঙ্কটার সঠিক উত্তর, ঠিক আছে? অঙ্কটা সহজ ছিল, সহজ শক্ত মডারেট সব রকমই অঙ্ক থাকবে। তো চলুন নেক্সট অঙ্কটা শুরু করা যাক। নেক্সট অঙ্কটা দেখুন, স্ক্রিনে আসছে নাম্বার 24। এ ও বি এর মোট বয়স বি ও সি এর মোট বয়স অপেক্ষা 13 বেশি। সি এ এর থেকে কত বছরের ছোট? ওকে, এখানে বলছে এ আর বি এর মোট বয়সটা কার থেকে? বি ও সি এর মোট বয়স অপেক্ষা 13 বেশি। বি ও সি এর মোট বয়স অপেক্ষা 13 বেশি। এখান থেকে ক্যালকুলেশন করে আমি কি পাবো সেটা একবার দেখি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এ প্লাস বি মাইনাস বি প্লাস মাইনাসে মাইনাস সি = 13। প্লাস বি মাইনাস বি কেটে গেল, এ মাইনাস সি = 13। অর্থাৎ এ এর বয়স থেকে সি এর বয়স বিয়োগ করলে আমি 13 পাবো। অর্থাৎ এ সি এর থেকে 13 বছরের বেশি, এবং এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশান নাম্বার বি। এটাই চেয়েছিল যে সি এর থেকে কত বছরের ছোট। সি এর থেকে ছোট মানে এ সি এর থেকে বড়, সেটাই আমি বার করেছি। এ সি এর থেকে 13 বছরের বড় মানে সি এর থেকে 13 বছরের ছোট। এটাই হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? নেক্সট প্রশ্ন। তো বন্ধুরা, নেক্সট প্রশ্নটা হচ্ছে নাম্বার 25। একজন খেলোয়াড় প্রথম 10 ওভারে গড়ে 3.2 করে রান করে। প্রথম 10 ওভারে 3.2 করে রান করেছে। ওই খেলোয়াড় শেষ 40 ওভারে গড়ে কত করে রান করলে মোট 280 রান হবে? মোট 280 রান হয়েছে কত ওভারে? 50 ওভারে। প্রথম 10 ওভার, তারপরে 40 ওভার, টোটাল করেছে 50 ওভারে 280 রান, ঠিক আছে? আর এখানে বলেছে প্রথম 10 ওভারে 3.2 করে করলে, আচ্ছা প্রথম 10 ওভারে মোট মোট কত হবে? 10 ওভারে 10 × 3.2 কত হয়? 32 রান। আর 50 ওভারের রান কত? 50 ওভারের রান হচ্ছে 280। তাহলে 40 ওভারে কত করেছে? 40 ওভারের রান হচ্ছে 280 মাইনাস 32, কারণ এই 32 রানটা প্রথম 10 ওভারে করেছিল, আর বাকি 40 ওভারে করেছে, এটা মাইনাস করলে হয় 248। এই রানটা 40 ওভারে করে করেছে, তাহলে গড়ে কত করে করেছে? 248/40। 4 6 24, 4 2 8, 4 10 40, অর্থাৎ 6.2 করে করেছে।
এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, বোঝা গেল, ইজি ম্যাথ ছিল। নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন দেখুন, নাম্বার 27। কোয়েশ্চেনটা এইভাবে আসছে, রুট ওভার অফ 1 প্লাস এক্স বাই 169 ইজ ইকাল টু 14/13। তাহলে এক্স সমান কত এটা চেয়েছে। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এই যে 13টা আছে, 13র বর্গ হচ্ছে 169। তাহলে যখনই এইরকম টাইপের অঙ্ক দেবে, একদিকে রুট দেবে একদিকে রুট থাকবে না, তখন কি করতে হবে, রুটটাকে তাড়াতে হবে এবং সেই জন্য আমাকে স্কোয়ার করতে হবে। তাহলে আমি যদি দুদিকেই যদি স্কোয়ার করে দিই তাহলে কি পাবো, রুটের স্কোয়ার করলে শুধুমাত্র রুট উঠে যায়, আর কিছু থাকে না। তাহলে 1 প্লাস এক্স বাই 169 ইজিক্যাল টু, এটা কত হচ্ছে, 14 স্কোয়ার হচ্ছে 196 আর 13 স্কোয়ার হচ্ছে 169। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে লসাগু, 169 করলে এটা হচ্ছে 169 প্লাস এক্স সমান 196/169। দুটোর তলাতেই 169 এসছে, মানে এটা কেটে গেল। তাহলে এক্স মানে কত, 196 মাইনাস 169, এটা হচ্ছে 7 হাতে 1 আর 2 27। এটাই হয়ে যাবে অ্যান্সার, এক্স এর মান 27। অপশান নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝা গেছে, সিম্পল ম্যাথ ছিল, সহজ ম্যাথ, আশা করছি বোঝা গেছে। এবার আসছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা খুবই ভালো এবং একটু জটিল মনে হলেও এটা কিন্তু জটিল নয়, খুবই ভালো অঙ্ক। ঠিক আছে, তো যখনই পুরুষ মহিলা এবং বালক দিয়ে অঙ্কগুলো দেয় তখনই একটু প্রবলেম হয়ে যায়, যখন বায়ের জায়গায় অথবা থাকে। দুরকম কনসেপ্টের অঙ্ক আছে এখানে, একটা বা দিয়ে থাকে একটা অথবা দিয়ে থাকে, বা সরি বা দিয়ে থাকে একটা এবং দিয়ে থাকে। ঠিক আছে, দুটোর মধ্যে তফাৎ কি আছে, এটা একটা অথবা দিয়ে করাচ্ছি। অপশান নাম্বার 30। এখানে বলছে যদি একজন পুরুষ অথবা দুজন মহিলা অথবা তিনজন বালক একটি কাজ 44 দিনে করে, তাহলে একজন পুরুষ, সম্পর্কটা বলছি, একজন পুরুষ সমান কজন মহিলা, দুজন মহিলা আর সমান তিনজন বালক। অর্থাৎ পুরুষ মহিলা আর বালকের সম্পর্ক দেওয়া আছে, একজন পুরুষ মানে দুজন মহিলা তিনজন বালক হতে পারে। ঠিক আছে, এবার বলছে যে কাজটা 44 দিনে করে, অর্থাৎ নয় একজন পুরুষ বা দুজন মহিলা বা তিনজন বালক যে কাজটা 44 দিনে করে, সেই কাজটাই এটা দিয়েছে এবং দিয়ে একজন পুরুষ একজন মহিলা এবং একজন বালক কতদিনে করবে। তিনটে ডাটাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে, নয় বালক দিয়ে, নয় মহিলা দিয়ে, নয় পুরুষ দিয়ে করব। আমি সবসময় এই ইনফরমেশনটা কাজে লাগাবো। কেন, কারণ ওখানেও একজন পুরুষ দেওয়া আছে বলে, মানে নিচে যেটা করতে হবে সেখানেও একজন পুরুষ দেওয়া আছে বলে সেটাকে আমি পুরো বালকে ট্রান্সফার করব। ঠিক আছে, এখানে বলেছিল তিনজন বালক একটি কাজ করে কত দিনে, 44 দিনে, এটা বলেছিল। সে তিনজন বালকই বলি, একজন পুরুষ বলি আর দুজন মহিলা বলি, প্রত্যেকেই 44 দিনে কাজটা করতে পারবে। ঠিক আছে, আমি কেন বালকটা নিয়েছি সেটা বোঝাচ্ছি, কেন বালক দিয়ে নিলাম, এইটা দিয়ে করছি, এটা দিয়েও চললে করতে পারেন, একজন পুরুষ একটি করতে পারেন। কিন্তু এখানে যে নেক্সট প্রশ্নটার যে বলা আছে পার্টটায়, এবার বলছি একজন পুরুষ মানে কজন বালক, সম্পর্ক দেয় তিনজন বালক, তার মানে তিনজন বালক। আচ্ছা, এবার বলেছে এবং বলেছে একজন মহিলা, তাহলে একজন মহিলা সমান কতজন বালক, দুজন মানে যদি তিনটে বালক হয় তাহলে একজন মানে 3/2 বালক। ঠিক আছে, অর্থাৎ 3/2 বালক। আচ্ছা, এবার বলা হচ্ছে এরপর যাচ্ছে একজন বালক, এর সঙ্গে আরো একজন বালক অ্যাড, অর্থাৎ টোটাল অ্যাড করতে হবে 3 আর 1 4 প্লাস 3/2, তার মানে 11/2 দাঁড়ালো। এই যে সম্পর্ক টোটাল বালক দাঁড়ালো 11/2 জন বালক। এই ট্রান্সফরমেশনটাই দরকার। ঠিক আছে, এটা হয়তো 3/2 এসছে বলে মনে হচ্ছে যে যেন এটা জটিল হয়ে যাচ্ছে, জটিল কিছু নয়, সম্পর্কটা ওইভাবেই হয়। ঠিক আছে, যদি এটা দুজনের জায়গায় 4 জন থাকতো তাহলে সুবিধা হতো, হয়তো তখন করতাম দুজন মহিলা মানে 4 জন বালক, একজন মহিলা মানে 2 জন বালক, তখন অ্যাড করতে সুবিধা হতো। এটা খালি পূর্ণ সংখ্যা এসছে বলে
ওরকম মনে হচ্ছে, অসুবিধা কিছু নেই। এবার টোটাল বালকটা, 3জন বালক যদি একটি কাজ 44 দিনে করে, একজন বালক করবে অনেক বেশি দিন, 44 ইন্টু 3, সেখানে 11/2 জন বালক করবে 44/3, তলায় 11/2, এই দুটো থাকবে না, ওপরে উঠে যাবে, এইখানে চলে গেল 2টা, 4 11 44, 3 4 12, 12 দুগুণে 24 দিনে, এটাই হয়ে যাবে অ্যান্সার। আশা করছি এই অঙ্ক নিয়ে আর কারো কোনো প্রবলেম নেই, সকলেই অঙ্কটা বুঝতে পেরেছেন যে কীভাবে করতে হয়। যে কোনো একটা ট্রান্সফার করা যায়, নয় পুরুষে, নয় মহিলায়, নয় বালকে, করে দেওয়া যাবে। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 31। প্রশ্নটা কি বলছে, একটি অফিসে অফিসার ও কর্মীদের বেতনের গড় 8,000 টাকা, 15 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা, আর কর্মীদের গড় বেতন 2,000 টাকা হলে ওই অফিসে মোট কর্মী সংখ্যা কত? এই অঙ্কগুলোকে কি করতে হয়, অ্যালিগেশন পদ্ধতি করতে হয়। কেন? কারণ এখানে যে ইনফরমেশান পাচ্ছি, 3টে ইনফরমেশান আছে। একটা হচ্ছে কর্মী আর অফিসার দুজন করে একসাথে গড় দেওয়া আছে, আবার আলাদা আলাদা গড়ও দেওয়া আছে, অফিসারদের গড়ও দেওয়া আছে আর কর্মীদের গড়ও দেওয়া আছে। এটাকে অবশ্যই অ্যালিগেশন পদ্ধতি করতে হবে। তো আমি এখানে লিখছি অফিসার আর এখানে লিখবেন কর্মী, ঠিক আছে। অফিসারদের গড় বেতন কত, 12,000 বলে আমি 12,000 লিখলাম, আর কর্মীদের গড় বেতন 2,000 বলে আমি 2,000 লিখেছি। আর প্রথম লাইনে বলেছিল অফিসার ও কর্মীদের বেতনের গড় 8,000, অর্থাৎ উভয়দের একসাথে হচ্ছে 8,000, ঠিক আছে। এখান থেকে অ্যালিগেশন করলে কি পাবো, 12,000 থেকে 8,000 মাইনাস করলে হয় 4,000, আর 4,000 থেকে 2,000 মাইনাস 8,000 থেকে 2,000 মাইনাস করলে হয় 6,000। তাহলে এর অনুপাত কত দাঁড়াচ্ছে, 3টে শূন্য 3টে শূন্য কেটে দিলাম, 6:4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, অর্থাৎ দেখা যাচ্ছে অফিসার আর কর্মীদের মানে সংখ্যার অনুপাত 3:2, অর্থাৎ অফিসার 3টে হলে কর্মী হচ্ছে 2জন। কিন্তু প্রশ্নে বলা আছে অফিসার 3জন নয়, অফিসার হচ্ছে 15 জন, যেটা 3-এর থেকে কত গুণ বেশি, 3 5 15 হয় 5 গুণ বেশি। তাহলে কর্মীও 2জন নয়, এর থেকে 5 গুণ বেশি, 5 দুগুণে 10 জন। এখানে বলেছে অফিসে মোট কর্মী সংখ্যা কত, তাহলে মোট হচ্ছে 15 আর এদিকে 10, টোটাল হচ্ছে 25 জন, এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর, অপশান নাম্বার সি। বোঝা গেল? কোনো প্রবলেম আছে? এটাই হচ্ছে অ্যালিগেশন করার মানে যে এই সমস্ত অঙ্কগুলো শর্ট ট্রিক্স অ্যালিগেশন করে করতে হয়, সব থেকে সহজ পদ্ধতি। ওকে, আশা করছি বোঝা গেছে, লাইক দেবেন। আসছি নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন নাম্বার 26। এটা একটা পরিমিতি থেকে সিম্পল অঙ্ক, আয়তঘনের অঙ্ক। আয়তঘনের অঙ্ক আমি ক্লাস করিয়েছিলাম। প্রশ্নটা এসছে, একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 সেমি, 4 সেমি এবং 3 সেমি হলে উহার সমগ্রতলে ক্ষেত্রফল কত? আয়তঘন মানে একটা ঘর টাইপের, একটা ঘর, ঘর হচ্ছে একটা আয়তঘন, ঠিক আছে। তো দৈর্ঘ্য এ, প্রস্থ বি আর উচ্চতা সি, তাহলে এ বি সি, এটা দৈর্ঘ্য, এ মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ আর সি মানে উচ্চতা। এটা সি উচ্চতা, এটা বি প্রস্থ আর এটা এ দৈর্ঘ্য। তিনটেরই মান দেওয়া আছে 5 4 3, 5 4 আর 3। আর সমগ্রতলের ক্ষেত্রফল কি, সমগ্রতলের ক্ষেত্রফল কি 2 ইন্টু এ বি প্লাস, এই যে এ বি হলো এই নিচেরটা আর ওপরেরটা, সাইডের দুটো তল হচ্ছে 2 ইন্টু বিসি প্লাস এই সাইডের দুটো হচ্ছে এসি, তাহলে 2 ইন্টু এসি। অর্থাৎ এর ক্লাস আমি ডিটেলসে করিয়েছিলাম, আপনারা একবার চেক করে নেবেন অবশ্যই। এটা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এবার এই অনুযায়ী মানটা পুট করে দেবো। এ বি 4 5 20, 2 ইন্টু বিসি, বিসি মানে 4 3 12, 2 ইন্টু এসি, এসি মানে 3 5 15, তাহলে 40 24 আর 30, 40 30 70 আর 24 94, 94 বর্গ সেমি করতে হবে অবশ্যই, বর্গ সেমি, এবং অপশান নাম্বার সি হয়ে যাবে অঙ্কটার সঠিক উত্তর। বোঝা গেল? কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই, বোঝা গেছে, একদম ক্লিয়ার। আমি আসছি এবার নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নটা পরিমিতি থেকে
তো কিন্তু সহজ, আবার শক্তও লাগতে পারে অনেকের। 27 ওয়ান লাইনার ম্যাথ, কিন্তু অনেকেও করতেও পারবে না, মুশকিলে পড়ে যাবে কীভাবে কী করতে হয়। ঠিক আছে, কোনো বৃত্তের ব্যাসার্ধ 5% বৃদ্ধি করলে উহার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ব্যাসার্ধ বৃদ্ধি করলে উহার ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, এটা আপনাকে বার করতে হবে। যদি কনসেপচুয়াল করতে চাই, কনসেপচুয়ালভাবে দেখুন, ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর এর স্কোয়ার, এটাই হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, সকলে আমরা জানি। আর বৃত্তের ব্যাসার্ধ কত, এখানে আমরা জানি না কিছু, যাই হোক জানি না, কিন্তু বলে যে ব্যাসার্ধ যদি 5% বৃদ্ধি পায়, ব্যাসার্ধ যদি 5% বৃদ্ধি পায়, আর 5% বৃদ্ধি মানে কি? 5% মানে হচ্ছে 1/20। কীভাবে পেলাম? আগের অঙ্কই বলেছিলাম 5% থেকে কীভাবে পাচ্ছি, 5/100 করে কাটাকুটি করলে 1/20, অর্থাৎ 20 ছিল, 5% বৃদ্ধি পাওয়া মানে 20-র ওপর 1 বৃদ্ধি পাওয়া, অর্থাৎ 20 যদি ব্যাসার্ধ হয়, সেটা এখন 1 বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 21। সিম্পল কনসেপ্টে বোঝাচ্ছি। আর ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এর স্কোয়ার, তাহলে পাই আর এর স্কোয়ার, আর এখন হচ্ছে পাই আর এর স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে দুদিক থেকে পাই পাই কেটে গেছে, আগে ছিল 20 স্কোয়ার 400 ক্ষেত্রফল, এখন হয়েছে 21 স্কোয়ার 441। বেড়েছে কি বাড়েনি? বেড়েছে। 400 ক্ষেত্রফল ছিল 441 হয়েছে, তাহলে কত বেড়েছে? 41 বেড়েছে। আর 400-র ওপর কত বৃদ্ধি পেয়েছে? 41। তাহলে 100-র ওপর কত? 100 দিয়ে কাটাকুটি, 100 দিয়ে 400 কাটলে হয় 4, 4 10 40, 10.25, এটা হয়ে যাবে অ্যান্সার। কোথায় আছে? অপশান নাম্বার সিতে আছে, 10.25% বৃদ্ধি পেয়েছে। এটা হয়ে গেল কনসেপচুয়ালভাবে একদম বোঝানো, এটা আমাকে বোঝাতেই হতো, সেই জন্য বুঝিয়ে দিলাম। আশা করছি কোনো প্রবলেম নেই, সিম্পল অঙ্ক, সিম্পলভাবে কনসেপ্টে। ঠিক আছে, তো খালি অঙ্ক প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে 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 তবেই আসবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন নাম্বার 32 বলছে, একটি বর্গক্ষেত্রের বাহুকে 20% হ্রাস করলে উহার ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? এটা আমি সহজ পদ্ধতিতে করিয়েছিলাম, একদম সহজ পদ্ধতি করেছিলাম, কীভাবে করতে হয় শর্ট ট্রিক্সও বলে দিয়েছিলাম। কিন্তু যারা বুঝতে পারবে না তাদের জন্য আরেকটু সহজভাবে করানোর চেষ্টা করি, পুরো ডিটেলসে যাচ্ছি না, কিন্তু সহজভাবে করানোর চেষ্টা করি। 20%, 20% মানে কত? 20% মানে হচ্ছে 1/5। 20% মানে 1/5 কীভাবে করেছি? 20/100, পার্সেন্ট তুলে দিয়ে 100 কাটাকুটি করলে 1/5, অর্থাৎ নিচেরটা হচ্ছে আসল আর ওপরেরটা কমা বা বাড়া। এখানে বলেছে 20% হ্রাস পেয়েছে, অর্থাৎ 5 ছিল, তাহলে মানে 1 কি হয়েছে? কমেছে, যেহেতু হ্রাস পেয়েছে বলেছে। তাহলে বাহু 5 ছিল, এখন বাহু, বোঝা যাচ্ছে তো? এখন বাহু কত হয়েছে? 1 কমে গেছে মানে 4 হয়েছে। আর বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার, অর্থাৎ 5 স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত? 25। এখন ক্ষেত্রফল 4 স্কোয়ার, 4 4 16। তাহলে দেখা যাচ্ছে আগে ক্ষেত্রফল ছিল 25, এখন ক্ষেত্রফল হয়েছে 16, তাহলে নিশ্চয়ই কমে গেছে। 25 থেকে 16 হয়ে গেছে মানে কত কমে গেছে? 9 কমে গেছে। আর 25-এর মধ্যে ক্ষেত্রফল 9 কমে যাওয়া মানে কত পার্সেন্ট কমে যাওয়া? 4 25-এ 100, 4 9 36% কমে গেছে, এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর, অপশান নাম্বার সি। ঠিক আছে, এর থেকে বড় করার দরকার নেই, এর থেকে ছোট করার দরকার নেই, বোঝা যাচ্ছে তো? বোঝা গেলেই হবে একদম পরিষ্কারভাবে। ওকে, আসছি আমরা নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন একটা বড় ক্ষেত্র থেকেই দিয়েছি, শর্ট প্রশ্ন একদম, পরিমিতির একদম শর্ট প্রশ্ন, নাম্বার 33। কি প্রশ্ন? একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4 সেমি হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4 সেমি, এই হচ্ছে বর্গক্ষেত্র, আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এটা দেওয়া আছে 4 সেমি। বর্গক্ষেত্রের কর্ণ যখনই বলে দিচ্ছি, যখনই পরিমিতির অঙ্ক থাকবে, যে ইনফরমেশানটা দেওয়া যাবে সেইটার ইনফরমেশানটা দেওয়া থাকবে সেইটারই সূত্রটা লিখে দিতে হবে। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে বাহু √2, কর্ণ হচ্ছে বাহু √2, আর এটারই মান দেওয়া আছে কত? এটার মান দেওয়া আছে 4 সেমি, মান দেওয়া আছে 4 সেমি। তাহলে বাহু কত? বাহু হচ্ছে 4/√2। আর ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার, তার মানে কত? 4/√2, এটাকে যদি আমি স্কোয়ার করি আসবে 16/2, কাটাকুটি করলে কত হবে? 8।
8 বর্গ সেমি, এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, অপশান নাম্বার বি। ইজি ম্যাথ ছিল, আশা করছি এটা সকলে আপনারা পেরেছে। এরপরে আমি আসছি নাম্বার 35। দেখি বহুভুজ সংক্রান্ত অঙ্ক আপনাদের মনে আছে কিনা এবং আপনারা সহজে করতে পারেন কিনা। নাম্বার 35 বলছে একটি বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত 4:1 হলে বহুভুজের বাহু সংখ্যা কত? তাহলে এটা যদি এমনি ক্যালকুলেশন হয় নিজে করতে পারবেন নিশ্চয়ই। আচ্ছা, যাই হোক, অন্তঃকোণ আর বহিঃকোণে যদি কনসেপ্ট না থাকে কিভাবে হয়, ধরলাম এটা একটা বহুভুজের একটা কোণ, এইটাকে ধরো একটা বহুভুজ আছে, যা হোক একটা বহুভুজ। অন্তঃকোণ আর বহিঃকোণ কীভাবে পরিমাণ করে? অন্তঃকোণ হচ্ছে ভেতরে দিকে যেগুলো থাকে এগুলো অন্তঃকোণ, আর বাইরের দিকে আবার কী কোণ? এই কোণটা কি না, কোনো বাহুকে বাড়াতে হয়, বাড়ানোর পরে বাইরের দিকে যে কোণটা থাকে এটা হচ্ছে বহিঃকোণ, আর এটা হচ্ছে এর ভেতরের অন্তঃকোণ। তাহলে বহিঃকোণ আর অন্তঃকোণের সমষ্টি কত? একটা সিম্পল লাইন মানে হচ্ছে সরল কোণ, যার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল কত? 180 ডিগ্রি। ওকে, এখানে দেওয়া আছে 4 আর 1 অনুপাত দেওয়া আছে অন্তঃকোণ আর বহিঃকোণ, তাহলে টোটাল কত? 4 + 1 মানে 5। কিন্তু আমরা কি শিখলাম যে অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি, 5 নয় 180 ডিগ্রি, তাই তো? যেটা 5-এর থেকে কত গুণ বেশি? 5 × 3 = 15, 5 × 6 অর্থাৎ 36 গুণ বেশি। তাহলে এটা হচ্ছে অন্তঃকোণটা 1 নয়, এর থেকে 36 গুণ, সরি এটা বহিঃকোণ, এটা বহিঃকোণ আর এটা অন্তঃকোণ, ঠিক আছে? এর থেকে 36 গুণ বেশি 36 ডিগ্রি, আর এটাও এর থেকে 36 গুণ বেশি সামথিং একটা আসবে, কিন্তু আমি এটা নেবো না। কেন? কারণ বাহু সংখ্যা বার করতে গেলে অন্তঃকোণের বেশি দরকার নেই, দরকার হচ্ছে বহিঃকোণের। আর আমি বহিঃকোণটা পেয়ে গেছি মানে বাহু আমি পেয়ে যাব। আর বাহু সংখ্যা মানে হচ্ছে বহিঃকোণ, সরি 360 ডিগ্রি বাই বহিঃকোণ, তার মানে 360 ডিগ্রি বাই বহিঃকোণ কত বেরিয়েছে? 36 ডিগ্রি। তাহলে কাটলে হয় কত? 10। এটাই হয়ে যাবে অ্যান্সার। বাহু সংখ্যা হচ্ছে 10টি, ঠিক আছে? অন্তঃকোণ চাইলে কি করতাম? এই যে 4 × 36 করলে পেয়ে যেতাম, কারণ এটা অন্তঃকোণ আর বহিঃকোণের অনুপাত দেওয়া ছিল, সেখান থেকে আমি বার করেছি, ঠিক আছে? বোঝা গেছে? নেক্সট প্রশ্নে আসছি। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখুন নাম্বার 22 দিয়ে আবার একটা আসছে। এখানে বলছে 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কি? 16, 20, 24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যাটা আগে বাদ দিই, ক্ষুদ্রতম সংখ্যাটা কি? যখনই কোনো সংখ্যা দিয়ে দেবে এবং বলবে ক্ষুদ্র বিভাজ্য সংখ্যা, তখন সবসময় ক্ষুদ্রতম সংখ্যাটা সেটা হচ্ছে এদের লসাগু। তাহলে 16, 20, 24-এর লসাগু কি? 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 × 6 = 24, 2, 2, 3, 5, 3 × 5 = 15, 30, 60, 24 হচ্ছে 240। 240 হচ্ছে এটা ক্ষুদ্রতম সংখ্যা, যেটা এই 16, 20 এবং 24 দ্বারা বিভাজ্য। কিন্তু এখানে এটা চাইনি, এখানে যে পূর্ণবর্গ সংখ্যা সব থেকে ক্ষুদ্রতম। তাহলে আমি কি 240 × 2 480, এটা কি পূর্ণবর্গ সংখ্যা? না। ওকে 3 দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করবো, করে করে কি দেখবো পরীক্ষার হলে? না, ওটা করলে অনেক সময় লেগে যাবে। তো আমাকে কি করতে হবে? 240টাকে আমাকে ভাঙতে হবে। ভাঙবো, 2 দিয়ে করলে 120, 2 দিয়ে করলে 60, 2 দিয়ে করলে 30, 2 দিয়ে করলে 15, 3 দিয়ে করলে 5। তাহলে এই দুটো থেকে একটা 2 আসবে আমি আর বর্গ করলে, এই দুটো থেকেও একটা 2 আসবে, কিন্তু এই 3 আর 5 এরা তো হবে না। তাহলে একে যদি বর্গ চাই তাহলে মানে আমার এখনও আর একটা 3 চাই, তাই তো? আর এখন একটা 5 চাই, অর্থাৎ 3 আর 5, তবেই এখান থেকে 3 বেরিয়ে আসবে একটা, এখান থেকে 5 বেরিয়ে আসবে একটা, এবং পূর্ণবর্গ হয়ে যাবে। অর্থাৎ আমার এখনও একটা 3 চাই আর একটা 5 চাই, 3 × 5 = 15 চাই। তাহলে 240কে 15 দিয়ে গুণ করলে যেটা বেরোবে সেটাই অ্যান্সার হবে। 4 × 15 = 60, 6 15 × 2 = 30 আর 6 34, এবং 3600 হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান নাম্বার ডি। বোঝা গেল? যখনই এরকম টাইপের অঙ্ক দেবে লসাগু বার করবেন, লসাগুটাকে ভেঙে দেখবেন যে পূর্ণবর্গ হওয়ার জন্য আর কি কি সংখ্যা লাগছে। এখানে একটা 3 ছিল আর একটা 5 পড়েছিল,
একে পূর্ণবর্গ হতে গেলে আরও একটা 3 আরও একটা 5 চাই, অর্থাৎ 3 5 15 চাই, অর্থাৎ পুরো সংখ্যাটাকে 15 দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাচ্ছি সেটাই হয়ে যাবে আসল সংখ্যা। আসছি নেক্সট প্রশ্নয়। নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 23। বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 45 বছর। ঠিক আছে, আচ্ছা পিতা পিতা প্লাস পুত্র বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 45। 5 বছর পূর্বে তাদের বয়সের গুণফল ছিল 34। তাদের বয়সের গুণফল ছিল 34। আচ্ছা এটা আমি পিতার পুত্রটাকে আমি ধরে নিচ্ছি এটা এক্স আর এটা ওয়াই। তাহলে 5 বছর আগে পিতার বয়স কত ছিল, এক্স মাইনাস 5 আগে বলছি। আমার এখন বয়স যদি 30 হয়, তার 5 বছর আগে কত ছিল 25, অর্থাৎ 30 মাইনাস 5, তাহলে এটাও এক্স মাইনাস 5 আর পুত্রেরও হবে ওয়াই মাইনাস 5। তখন এই গুণফলটা কত ছিল, এই গুণফলটা ছিল 34। এবার এখন বলছে তবে বর্তমানে পিতার বয়স কত। বন্ধুরা অঙ্কটা মনে হচ্ছে ইনফরমেশান ভুল আছে, কেন বলছি, এটা হচ্ছে 34। 34কে একমাত্র ভাঙলে হয় 17 ইন্টু 2। ঠিক আছে, 17 ইন্টু 2, তার মানে এটা যে দাঁড়াচ্ছে এটার মান হচ্ছে 17 আর এটার মান হচ্ছে 2। ঠিক আছে, তাহলে পিতার বয়স বর্তমানে এটা হচ্ছে 17, এক্স মাইনাস 5 মানে 17 হলে এক্স সমান হচ্ছে 22 আর ওয়াই সমান হচ্ছে 7। আর 22 আর 7-এ কখনো এটা 45 হতে পারে না, অর্থাৎ এই ইনফরমেশানটা এখানে ভুল আছে। ঠিক আছে, এরকম ইনফরমেশানটা ভুল আছে। যদি আপনাদের মনে হয় যে ঠিক আছে, তো আপনারা অবশ্যই সেটাকে কমেন্ট করে লিখবেন। ঠিক আছে, আমি একটু চেক করে নেবো, তারপরে আমি আপনাদের জানিয়ে দেবো কমেন্ট বক্সে, না আপনারা দেখে নেবেন। নেক্সট অঙ্কটা খুবই ভালো অঙ্ক, নাম্বার 25-এর। এই অঙ্কটায় বলছে 55টি দ্রব্য বিক্রি করে এক ব্যক্তির 11টি দ্রব্যের ক্রয়মূল্য লাভ হয়, তবে ওই ব্যক্তির লাভের শতকরা হার নির্ণয় করো। তার মানে বলছে 55টা দ্রব্য বিক্রি করে 11টি দ্রব্যের ক্রয়মূল্য লাভ হয়েছে, তার মানে লাভ 55-র ওপরে 11, তাই তো, করে কাটাকুটি করলে 5 5 20 100 এবং সম্পূর্ণ অঙ্কটা কাটা। কেন কেন কাটা, কেন কাটা, এইখানে বিক্রয় মূল্যের ওপর তো কোনোদিন লাভ হয় না, তার যে 55-র ওপর আমি লাভটা করে দেবো 11, না হবে না। 55 থেকে 11 বিয়োগ ওটা হচ্ছে 44, অর্থাৎ 44টা দ্রব্যের যে ক্রয় মূল্য সেটার ওপরে 11টি দ্রব্যের ক্রয় মূল্য লাভ করে তবেই 55 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ লাভটা হচ্ছে 44 টাকার ওপরে 11 টাকা লাভ। এই জন্যই এই অঙ্কটা ওয়ান লাইনের অঙ্কটা দেওয়া, অনেকে এটা বুঝতে পারে না। ঠিক আছে, আজকে থেকে অন্তত ক্লিয়ার হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে 1/4, আর 1/4 মানে কত পার্সেন্ট, 25%। কীভাবে পেলাম, 1/4 ইন্টু 100 করলে 25% পেয়ে যাবো, আর এটা করিয়ে করিয়ে মুখস্থ হয়ে গেছে অটোমেটিক। ওকে, তো এটাও হবে 25%, কখনোই কিন্তু 20% নয়, মনে থাকবে যেন। আসছি আমরা নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখুন, নাম্বার 28 হচ্ছে নেক্সট প্রশ্ন। প্রশ্নটা আছে √(x/289 সমান 48/51 হলে x সমান কত। দেখুন এখানে 4টি অপশান আছে, 16, 4, 12 আর 256। এটা তো অঙ্কটা দেখে জেনারেল আইডিয়ায় বলে দেওয়া যাবে কি হতে পারে। দেখুন এখানে হচ্ছে 289 আর এটা আছে এখানে 51, তাহলে এক্স এখানে যদি 48 হয়, এক্স এর মানটা নিশ্চয়ই এতটা কম হবে না, 4 বা 12 হওয়ার চান্স নেই, তাই তো। তবুও আমি এই অঙ্কটাকে যদি এইভাবে না করি, যদি রুলস অনুযায়ী করি, দেখা যাক রুলস অনুযায়ী করে দিয়ে বোঝানোই ভালো যতটা সম্ভব। রুলস অনুযায়ী বোঝাই, তাহলে আগের অঙ্কটা যেমন সেম করিয়েছিলাম, এটাকে স্কোয়ার করে তুলে দিতে হয়। এটাকে যদি স্কোয়ার করে তুলে দিই তাহলে আমি কি পাবো, x/289 সমান, এটাকেও স্কোয়ার করতে হবে, তাহলে 48 ইন্টু 48 তলায় 51 ইন্টু 51। ঠিক আছে, তাহলে x সমান কি দাঁড়াচ্ছে, এটা খালি এখানে তুলে দিলেই হবে, তাহলে 289টাকে আমি এখানে তুলে দিলাম। তাহলে এটা কাটলে হয় 17, এটা কাটলে হয় 3, আবার 17 দিয়ে কাটলে হয়, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3 3 16 48, এটাও 3 16 48, অর্থাৎ 256।
তো ওই জন্যেই আমি বলেছিলাম যখনই এটা ছিল রুট ওভার অফ এক্স বাই 289 সমান 48/51, চারটি অপশানের মধ্যে দেখুন 51 মানে 289, এতটা কাছাকাছি। কোনোদিন 48 মানে 4 বা 12 বা 16 হবে? কারণ 48টা 51 কত কাছাকাছি, তাহলে 289 কাছাকাছি সংখ্যাই আসবে, সেই জন্য 256 এসছে। যদি না আপনারা বুঝতে পারেন সেই জন্য আমি আবার এটাকে এক্সপ্লেন করে দিলাম। কিন্তু পরীক্ষার হলে যে ইন্টেলিজেন্ট সে নিশ্চয়ই দেখেই করে দেবে অঙ্কটা, তার করার প্রয়োজন হবে না। ওকে, যাই হোক বুঝিয়ে দিলাম। আসছি আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট হচ্ছে 31। এটাই বলছে কোনো বর্গক্ষেত্রের কর্ণকে দ্বিগুণ করলে উহার ক্ষেত্রফল কত গুণ হবে। কর্ণকে দ্বিগুণ করলে উহার ক্ষেত্রফল কত হবে? কর্ণ হচ্ছে বাহু √2, এটা হচ্ছে কর্ণ, আর ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কোয়ার। কর্ণকে যদি দ্বিগুণ করি, অর্থাৎ কর্ণকে যদি আমি দ্বিগুণ করি কত হবে? 2 ইন্টু বাহু √2, 2 ইন্টু বাহু √2। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটাকে যদি আমি ধরি এ, অর্থাৎ বাহু √2 সমান যদি এ ধরি, তাহলে বাহু কত? বাহু হচ্ছে a/√2, a/√2, তাহলে ক্ষেত্রফল কত? a/√2 তার হোল স্কোয়ার, মানে a²/2। আর এক্ষেত্রে যখন এটা সমান যদি এ ধরি, তাহলে বাহু সমান a/2√2, তাহলে ক্ষেত্রফল a/2√2 তার স্কোয়ার, মানে a²/2 দুগুণে 4 ইন্টু 2 অর্থাৎ 8, তাহলে a²/8। এটা হচ্ছে a²/2 আর এটা হচ্ছে a²/8। তাহলে ওপর থেকে a² কেটে গেল, 2 ছিল 8 হয়ে গেছে, তাহলে কত গুণ বেড়েছে? 2 ছিল 8 হয়ে গেছে মানে 4 গুণ বেড়েছে। অ্যান্সার হয়ে যাবে 4 গুণ বেড়েছে। 2 ছিল 8 হয়েছে মানে 4 গুণ বেড়েছে। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ক্ষেত্রফল 2 ছিল, এখন হয়েছে 8, অর্থাৎ বেড়েছে হচ্ছে 4 গুণ। বোঝা গেল? আসছি আমরা নেক্সট প্রশ্নয়। নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 32। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 6, 10, 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। এটা আগের দিনও করিয়েছিলাম এরকম অঙ্ক, সেম অঙ্ক। তো 4, 6, 10 এবং 15 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে ক্ষুদ্রতম, এদের লসাগু। তাহলে 2, 3, 5, 15। ওকে, লসাগু করছি। তাহলে 3, 1, 5, 5, 2, তাহলে 5, 2, 1, 1, 1, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 60। কিন্তু এটা উত্তর নয়, বলেছে এগুলো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। তার মানে এটার সঙ্গে 3 অ্যাড করা আছে, অর্থাৎ নাম্বারটা হচ্ছে 63, যেটাকে 4 দিয়ে ভাগ করলেও 3 অবশিষ্ট, 6 দিয়ে ভাগ করলেও 3 অবশিষ্ট, 10 দিয়ে ভাগ করলেও 3 অবশিষ্ট, 15 দিয়ে ভাগ করলেও 3 অবশিষ্ট। তাহলে অ্যান্সার হয়ে যাবে 63 এবং এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, আর একটা কথা, যদি কোনো ভিডিওতে অডিও ইস্যু আসে তো অবশ্যই জিনিসটাকে মানিয়ে নেবেন একটু। নেক্সট ক্লাসে আমি বেটার করার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।